তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মানে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে দলে ফেরাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী প্রস্তাবও দিয়েছিল। সাকিব ইজ নো মোর দ্য ওয়ানডে ক্যাপ্টেন অ্যাজ পার হিজ ইন্টারভিউ। সাকিব আল হাসান বলেছেন যে আসলে অনেকটা অনুরোধ করে তাকে জাতীয় দলের বিশ্বকাপের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং তিনি সেটা গ্রহণ করেছেন। বিশ্বকাপের পরে একদিনের জন্য তিনি ক্যাপ্টেন না। বিশ্বকাপ এখনো শেষ হয়নি, তবে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তাহলে ওয়ানডে সাইডের ক্যাপ্টেন কে হচ্ছেন? ক্রিকেট বোর্ড কি ভাবনা চিন্তা শুরু করেছে? ক্রিকেট বোর্ডের শর্টলিস্টে কারা রয়েছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেটের নানা কর্মকাণ্ডগুলো এবার একের পর এক বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল কোচ চান্দিকা আতুরুসিং এবং নির্বাচক রান্নু। আর সেই তামিম ইকবালকে বিশ্বকাপের লাস্ট দুইটি ম্যাচ খেলানোর জন্য নেওয়ার জন্য তারা আবেদন করেছিল এবং সেই সাথে সেখানে বিশ্বকাপে তামিম ইকবালকে অংশগ্রহণ করানোর জন্য তারা নানা চেষ্টা করেছিল, যদিও তামিম ইকবাল সেখানে তার আবেদনটি নামঞ্জুর করে দিয়েছিলেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি ঘটেছিল বিশ্বকাপের মাঝে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেনকে ঘিরে জেগেছে এবার নানা আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান তিনি ইন্টারভিউতে বলেছিলেন তিনি আর বিশ্বকাপের পরে একদিনও ক্যাপ্টেন থাকবেন না, আর সেই অনুযায়ী এবার নতুন ক্যাপ্টেন কে হতে চলেছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কে হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মানে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে দলে ফেরাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী প্রস্তাবও দিয়েছিল। চলে যাওয়া বলে কিছু নেই, সবই নাকি ফিরে ফিরে আসা। কেন বলছি এমন কথা সেটা খোলাসা করার আগে খানিকটা ফ্ল্যাশব্যাক না টানলেই নয়। যে মানুষটাকে কাঁদানো হয়েছিল জুলাই মাসের 6 তারিখে, পরের দিনই স্বয়ং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে যাকে ফিরিয়েছিল, বিশ্বকাপ যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে বাদ দিয়েছিল হাথুরু সাকিব পাপনের একটা লেট নাইট মিটিং। আত্মস্বীকৃত কমান্ডো সাকিব টিমে যার প্রয়োজন এমনকি কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন পাবলিকলি। নিহতের কি দুরন্ত মাস্টার স্ট্রোক, ফিরিয়ে দেওয়ার কি অসাধারণ স্ক্রিপ্ট। সে তামিমকে দলে ফিরে পেতে মরিয়া হয়েছে কিংবা ফিরে পেতে চাইতে বাধ্য হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই একই সাকিব আল হাসান হাথুরু আর নাজমুল হাসান পাপনি। তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মানে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে দলে ফেরাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী প্রস্তাবও দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ জার্নি চলাকালীন খেলাযোগ টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছে ভারতে অবস্থানরত খেলাযোগের দুই সহকর্মী নাহিয়ান বিন জসিম এবং সাইফুল রূপকের অব্যাহত সহযোগিতায় জানা গেছে ঘটনার আরও ডিটেইল। বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের সাথে জড়িত সেই বিশ্বস্ত সূত্র খেলাযোগকে বলেছে তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে খেলার প্রপোজাল দেওয়া হলেও তিনি নাকি সেটা সরাসরি করেছেন প্রত্যাখ্যান। তামিমকে দলে ফেরত চাওয়া এবং তাতে তার প্রান্ত থেকে করা নাকচ। ব্যাপারটার সত্যতা ক্রস চেক করার জন্য খেলাযোগ যোগাযোগ করে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালান ইউনুসের সাথে। তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তামিমকে সত্যি প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর শেষ দুই ম্যাচে খেলার অপশনকে তামিম রিজেক্টও করেছেন। এরকম ঘটনা আসলেই ঘটেছে। খেলাযোগের কাছে টিম ম্যানেজমেন্টের সে সূত্র মতামত জানিয়েছে যে বিশ্বকাপ শুরুর আগে মাঠের বাইরে তামিমের সাথে যা যা হয়েছে সেটার প্রভাব পড়েছিল ড্রেসিং রুমে। সেই ঘটনাই বাংলাদেশের 23 বিশ্বকাপ বিপর্যয়ের গুরুত্বপূর্ণ কারণ। অনেক ইগো দেখিয়ে শেষ পর্যন্ত শেষ দুই ম্যাচে তামিমকে দলে ফেরানোর মরিয়া চেষ্টা। তামিমকে ছোট দেখাতে গিয়ে নিজেরাই মাটির ভেতরে হারিয়েছে সাকিব আল হাসান হাথুরু সিংহে। টিম ম্যানেজমেন্টের সে সূত্রের অনুধাবন, মাঠে খেলেও শুরু থেকে শেষ পর্যন্ত হেরেছে ওরা, আর না খেলি কোথাও না কোথাও জিতে গেছেন তামিম ইকবাল। দলের সাথে ভীষণ ঘনিষ্ঠ সে সূত্র খেলাযোগকে অফ এয়ারে বলছিলেন
প্রকৃতির শিক্ষা বলে আছে একটা ব্যাপার, তামিমের প্রতি ইনজাস্টিসের ক্ষমা পাননি, কখনো পাবেনও না সাকিব আল প্রথম হাসান। প্রশ্নের উত্তর দিতে চাই। সাকিব আল হাসানকে অ্যাপ্রোচও করা হয়েছিল। সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ডের অনেকেই আসলে ওয়ানডে ক্যাপ্টেন্সির জায়গাটায় দেখতে চান না, তবে ফর্মালি একটা অ্যাপ্রোচ করেছেন এটা জেনে যে সাকিব আসলে ওয়ানডে দলের ক্যাপ্টেন থাকবেন না, এটা জেনে যে সাকিব আল হাসান শেষ পর্যন্ত বিশ্বকাপের পর নতুন কোনো সিরিজে ক্যাপ্টেন্সি করার ব্যাপারে আগ্রহী হবেন না। এবং যেহেতু তারা এটা জেনে শুনেই এই আবেদনটা কিংবা সাকিবকে রিকোয়েস্ট করেছিল, সাকিব আল হাসান অ্যাজ পার তার যে বক্তব্য ছিল, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারভিউ, তিনি টি স্পোর্টসকে জানিয়েছিলেন, বলেছিলেন অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন যেটা তার বোর্ড প্রেসিডেন্টের সাথে হয়েছিল, যে তিনি আসলে আগ্রহী না, বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন অধিনায়ক নেতা তিনি আর হবেন না, থাকছেন না, দ্যাটস ফাইনাল। দ্বিতীয় প্রশ্ন যেটা, বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি দেয়ার ক্ষেত্রে ক্রিকেট অপারেশনস অ্যান্ড বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দে আর গোয়িং টু প্লে আ ভেরি বিগ ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল। তাদের শর্টলিস্টে আসলে কারা কারা, কে হতে যাচ্ছেন ফাইনালি ওয়ানডে নতুন নেতা? সবার আগে যে নামগুলো আসে তাতে হচ্ছে তিনটা নাম, একটা লিটন কুমার দাস, একটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আরেকজন নাজমুল হোসেন শান্ত। লিটন কুমার দাস এই হিসাব থেকে বাদ, কারণ লিটন কুমার দাস সরাসরি বলেছেন ক্রিকেট বোর্ডকে, এবং ক্রিকেট বোর্ড এটা ভালোভাবে নেয়নি। আমার লার্নিং যেটা, আমি যেভাবে এটা জানতে পেরেছি, যে লিটন বলেছেন তাকে আর কখনো যেন কোনো ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন্সি দেয়া না হয়, তিনি ওই ঠ্যাক দেওয়ার কাজ করতে চান না। সেটা টেস্ট, ওয়ানডে, টি20 যেই ফরম্যাটই হোক না কেন, লিটন ক্যাপ্টেন হতে চান সরাসরি, এবং সেটা দীর্ঘমেয়াদী। ক্রিকেট বোর্ডের কাছে এটা ভালো লাগেনি, এবং ক্রিকেটে যারা আসলে এই মুহূর্তে পরিচালনার সাথে জড়িত, যারা বড় জায়গাগুলোতে রয়েছেন, লিটনের অ্যাটিটিউড নিয়েও তাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। দে আর নট স্যাটিসফাইড অ্যাকর্ডিং টু দ্য অ্যাটিটিউড অফ লিটন কুমার দাস। সো লিটন কুমার দাস এখান থেকে কাট লিস্টে। মেহেদী হাসান মিরাজ এন্ড নাজমুল হোসেন শান্ত, এই দুটো অপশন রয়েছে, এবং এখানে একটা বিশাল নাটকীয়তা, এই জায়গাটা একটা বিশাল, বলতে পারেন যে একটা পলিটিক্স চলছে, এবং সেই পলিটিক্সে শেষ পর্যন্ত কে জয়ী হতে যাচ্ছেন। দেখুন, ক্রিকেট বোর্ডের মেজরিটি পার্ট, ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পার্ট, এবং যারা ফাইনালি এই ডিসিশনটা মেক করবেন, তাদের 95% চিন্তা ভাবনা, তাদের পুরো ভাবনাটাই আসলে একজনকে কেন্দ্র করে, এবং এটাই এক্সিকিউশন তারা করবেন। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেই আনুষ্ঠানিক ঘোষণা আমরা পেয়ে যাবো যে নাজমুল হোসেন শান্ত, হি ইজ দ্য ফিউচার ওয়ানডে লিডার। কি কারণে মেহেদী হাসান মিরাজ না, সেই আলোচনা আমি আসবো। তবে নাজমুল হোসেন শান্ত তিনি যে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন, এবং আগামী 2-3 বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তত নাজমুল হোসেন শান্তর উপরে ডিপেন্ড করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে ইনফর্মাল ডিসিশনস হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। এবং নাজমুল হোসেন শান্তকে, তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেটের একের পর এক নানা কর্মকাণ্ডগুলো বেরিয়ে আসছে, এবং শেষেতে বাংলাদেশ ক্রিকেটে যেই সকল অস্থিরতা জন্ম দিয়েছে, সেই অস্থিরতা শুধুমাত্র কোচ চান্দিকা হাতুর সিং এবং নির্বাচক নান্নুরাই জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে যেখানে বিশ্বকাপের আগে অপমান করে বাদ দেওয়া হয়েছে, সেখানে আবার বিশ্বকাপের মাঝে কিভাবে নেওয়ার জন্য তারা আবেদন করেছিল। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের নতুন ক্যাপ্টেনকে ঘিরে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।